মেডিকেল টিম থাকবে একদম সকাল থেকে রাত্রি পর্যন্ত। এছাড়া আমাদের দমকল থাকবে, প্রায় 150 থেকে 200 স্কাউটস অ্যান্ড গাইডস থাকবে, 7 থেকে 800 টিএসআর জওয়ানরা থাকবে। তারা ক্যাম্পমেন্টগুলোতে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষার কাজে ব্যস্ত থাকবে। বিভিন্ন স্কুলগুলো অলরেডি আমরা বলেছি পরীক্ষার সময়সূচি বদল করার জন্য এডুকেশন ডিপার্টমেন্টে, যাতে অ্যাকচুয়ালি ওই টাইমটা, কারণ এত জওয়ান রাখার জায়গা আমাদের কাছে নেই। আমাদের পল্লী মঙ্গলে রাখতে হয়, ওল্ডাগোতলা ইংলিশ মিডিয়াম স্কুলে রাখতে হয়, হেমন্ত স্মৃতি যেটা ডিসি পাড়া সেখানে রাখতে হয়, তারপরে এইদিকে তুলাকোনার যে স্কুল আছে কলেজটা পাওয়া যাবে না, সেগুলোতে আমরা রাখি। প্রায় 4-5টা স্কুল লেগে যায়। তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট রাখতে হয়, তাদের জন্য রান্নাবাড়ির অ্যারেঞ্জমেন্ট, জলের অ্যারেঞ্জমেন্ট, টয়লেট ক্লিনিং, এগুলো যেটা মিউনিসিপ্যালিটির সঙ্গে আমরা কথা বলেছি। কালকে ওরা আসবে কমিশনার, কালকে আমরা আবার স্পট ভিজিট করব। তো আশা করি আপনাদের সবার সহযোগিতায় আমরা এবারও এটা সফলভাবে করতে পারবো। স্টল কি বাড়ানো হয়েছে না? গতবার যা ছিল তাই জায়গা তো বাড়ে না ভাই, স্টল বাড়ানোর তো কোনো সুযোগ নেই। যা হয় মোটামুটি 500 হয় না। প্রতি বছর দেখা যাচ্ছে স্টল নিয়ে একটা দুর্নীতির অভিযোগ আছে যে প্রাকৃতিক ক্রেতারা এগুলো সাজানো দুর্নীতি। সবাই আসতে পারেন আপনারা, ইউ ক্যান পার্টিসিপেট। এটা ওপেন লটারি হয়, ত্রিপুরা রাজ্যের আর কোথাও হয় না। ইভেন আমি প্রথম বছর যখন করি, আমি ফোল্ডেড হ্যান্ডসে আমি মন্ত্রীদের এমএলএদের বলেছি, আপনারা ডোন্ট রিকোয়েস্ট মি ফর অ্যালটমেন্ট অফ এনি স্টল। কয়জনকে খুশি করব? এইখানে ধর্মনগর থেকে লোক আসে, সাবরুম থেকে লোক আসে, শিলচর থেকে লোক আসে, গুয়াহাটি থেকে লোক আসে। সাংবাদিকরা, আজকে আমরা আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। আপনারা জানেন যে আমাদের চিরাচরিত ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন খার্চি মেলা শুরু হতে যাচ্ছে আগামী মাসের 14 তারিখ থেকে। তো যেহেতু এটা একটা বিশাল সময় নিয়ে এই মেলা এবং পুজো অর্চনা হয়, তো সেই কারণে এটা প্রিপারেশনও অনেকদিন আগে থেকেই শুরু করতে হয়, এবং সেইভাবে সরকারের সমস্ত দপ্তরগুলোর এখানে ভূমিকা থাকে। এছাড়া আমাদের লোকাল যে মেলা কমিটি, অর্গানাইজিং কমিটি, এগুলোর মাধ্যমে এটা আমরা সুচারুভাবে করার চেষ্টা করি, এবং অবশ্যই আপনাদের সহযোগিতা থাকে, সবসময় থাকে। তো এবারেও হবে 14 তারিখ 11:30টায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এটা শুভ উদ্বোধন করবেন, এবং উপস্থিত থাকবেন আমাদের বিশেষ অতিথি হিসাবে মিস্টার সুশান্ত চৌধুরী মহোদয়, এবং কনক্লুডিং সেরিমনিটা হবে 20 তারিখে। 20 তারিখ সন্ধ্যার দিকে হবে, টাইমটা এখনো ফিক্স আমরা করিনি। আরেকটা মিটিং আমাদের মেলা কমিটির হবে, তো জেনারেলি 6:30-7টার দিকে সন্ধ্যায় হয়। তো সেখানেও উপস্থিত থাকবেন আমাদের রতনলাল নাথ মহোদয়, মাননীয় মন্ত্রী, থাকবেন শ্রী অনিমেষ দেব বর্মা, মাননীয় মন্ত্রী, এবং আরো একজনকে আমরা চেষ্টা করছি, যেহেতু সংসদ আছে, যদি হয় তাহলে আমরা পরবর্তী সময় আপনাদের জানিয়ে দেব। আর এছাড়া আমাদের দিক থেকে সমস্ত প্রিপারেশন নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আশা করি সমস্ত দপ্তরের এবং এলাকার জনগণের সহযোগিতায় অন্যান্য বছরের মতো এবারও আমরা ঠিকভাবে এটা পালন করতে পারব। যদিও একটা বড় অন্তরায় থাকে, বৃষ্টি এবং যে ওয়েদার খারাপ থাকে, সেগুলো গতবারও অনেক ব্যবসায়ীরা সারা বছর যারা অপেক্ষা করে এই সময়টার জন্য, তারা অনেকেই ব্যবসায় প্রায় লসের সম্মুখীন হয়েছেন বলে। যাই হোক, ভালো মন্দ মিলিয়েই হয়। দুটোই উদ্দেশ্য থাকে, একটা হচ্ছে পুণ্য সঞ্চয়, পুণ্য অর্জন করা, আর একটা হচ্ছে মেলা উপভোগ করা। এই দুটোই আমাদের এখানে আমরা করার মতো পরিস্থিতি তৈরি করে দিতে পেরেছি, সব দপ্তরের সহযোগিতায়, আপনাদের সহযোগিতায় এবং এলাকাবাসীর সহযোগিতা। তো যাই হোক, আমরা এবারে থিমটা করেছি সবুজই ভবিষ্যৎ। কারণ আগামী দিন যদি পৃথিবী বাঁচতে হয়, তাহলে তার ইকোলজিক্যাল ব্যালেন্স, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হবে। এটা অত্যন্ত প্রাসঙ্গিক একটা
থিম আমরা করেছি এবং আমাদের ইচ্ছা আছে, চেষ্টা করছি আমরা 15,000 আমরা চারা, গাছের চারা ওরা পুণ্যার্থী এবং দর্শনার্থীদের মধ্যে আমরা বিতরণ করব। এটা আলাদা একটা অ্যারেঞ্জমেন্ট আমাদের করার চেষ্টা হচ্ছে। এছাড়া জানেন আপনি যে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিশেষ করে দিল্লি, গুয়াহাটি, কলকাতা বিমানবন্দর, আমাদের এখানে রেলওয়ে স্টেশন, বিভিন্ন জায়গায় সার্চির কিন্তু প্রচার ডিসপ্লে হয় এবং সেটা ট্যুরিজম দপ্তর থেকে করা হয়। এবারও ট্যুরিজম দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে যে তারা সেই দায়িত্বটা নেবে এবং অলরেডি আমাদের প্রধানমন্ত্রী গত বছরও দিয়েছেন, গৃহমন্ত্রী দিয়েছেন, তার শুভেচ্ছা কামনা করে। আমরা এবারও আশা করি। এছাড়া আমাদের যেটা বড় ইভেন্ট থাকে সেটা হচ্ছে কালচারাল প্রোগ্রাম। কালচারাল প্রোগ্রামে নর্থ ইস্ট থেকে এর আগের বছর প্রায় 900-র মতো আমাদের পার্টিসিপেন্টস এসেছিল, বাংলাদেশ থেকে এসেছিল। তারপরে তো সারা ত্রিপুরা থেকে করতে হয়। আমাদের দুটো মঞ্চ হয়, একটা কৃষ্ণমালা মঞ্চ আর একটা হাবিলি মঞ্চ। দুটোতেই পর্যায়ক্রমে সারাদিন ব্যাপী চলে এবং মানুষ এইভাবে এনজয় করেছে যে গতবারও প্রায় রাত 2 পর্যন্ত এখানে মহিলারা, ছেলেরা, সাধারণ মানুষ সবাই খুবই এনজয় করেছে। তো এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে। এছাড়া আমাদের ফুড কোর্টও হবে যেখানে ট্র্যাডিশনাল ফুড মিলবে, সেটাও। এছাড়া লাইটিং, মন্দির রং করানো, ব্রিজ রং করানো, নাকা পয়েন্ট তৈরি করা, কারণ এটা মানে বিশাল সংখ্যক মানুষের উপস্থিতি এখানে থাকে। 20 থেকে 25 লক্ষ লোক এখানে আসেন, সারা দেশ থেকে আসেন। আর আগে তো সাধু সন্তদের এই মেলাতে কোনো স্থানই ছিল না। আমরা আসার পর যখন তৈরি শুরু করেছি তখন আমরা তাদের খাওয়া দাওয়া, থাকার সমস্ত ব্যবস্থা আমরা করেছি, কারণ এখানে তাদের একটা বড় ভূমিকা আছে পুজোর। এছাড়া আমরা আরেকটা জিনিস করি, সেটাও কোনোদিন আগে হয়নি, সেটা হচ্ছে আমাদের এই এলাকার বিধানসভা কেন্দ্রের প্রতিভাবান, প্রতিভাময়ী ছাত্র ছাত্রী যারা খুব কৃতিত্বের সঙ্গে খেলাধুলা বা পড়াশোনায় ভালো আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছে, তাদেরকে আমরা সম্বর্ধনা দিই। এছাড়া দিব্যাঙ্গ শিশুদেরও আমরা সম্বর্ধনা দিয়ে সমাজের মূল স্রোতে তাদেরকে টেনে আনার একটা চেষ্টা করি, কারণ তাদের ভিতরে একটা বিচ্ছিন্নতা বোধ কাজ করে। কারণ তারা মনে করে এটা হয়তো ঈশ্বরের অভিশাপ বা সমাজের অভিশাপ, বাপ মারা সংকুচিত হয়ে থাকেন। কিন্তু পৃথিবীর ইতিহাসে কথা বলে যে বহু প্রতিবন্ধী যারা নোবেল শুধু পায়নি, যারা পৃথিবীকে অনেক কিছু উপহার দিতে পেরেছে নতুন আবিষ্কারের মাধ্যমে এবং নতুন নতুন পন্থা পদ্ধতি, এগুলো আবিষ্কারের মাধ্যমে। তো আমরা চেষ্টা করছি। এছাড়া আমাদের এখানে যে ট্রাফিক কন্ট্রোলের জন্য সিএনজি স্টেশনটা বন্ধ থাকবে বেলা 2 থেকে রাত্রি 2 পর্যন্ত। ভারী ট্রাক, হেভি ভেহিকলস যেগুলো আসে জিরানীয় হয়ে, সেগুলো ট্রাক টার্মিনাসে ওখানে আমরা আটকে দেওয়ার জন্য বলেছি প্রশাসন, যাতে এই রাস্তাগুলোর উপরে প্রেশার না পড়ে। সবই ভালো আছে, একটা জায়গায় আমরা পারিনি এখনো, সেটা হচ্ছে বন্দাখাল রোডটাকে ভালো করার জন্য বহু চেষ্টা। এই যে পিএমজিএসওয়াই এর সেদিনও মিটিংয়ে আমরা অনেক কড়াভাবেই তাদেরকে বলেছি, কাজটা করছে না। আমি সিএম এর কাছে বলছি, এখন চেষ্টা হচ্ছে এটা যাতে, কারণ যেরকম প্যাচ রিপেয়ারিং করে এতে একটু জল পড়লে, বৃষ্টি পড়লেই এটা নষ্ট হয়ে যায়। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। স্টেট কি চলছে না, আমাদের বাকি সব ডিপার্টমেন্ট দিয়ে, তাকে অফিসার দিয়ে চলছে, কিন্তু এটাকে ফাস্ট করতে হবে, আরো ডেভেলপ করতে হবে।
নিউ টেকনোলজির এখন ছড়াছড়ি, এখন আগের পুরনো সিস্টেমে নেই, তো সেগুলো যাতে অ্যাডপ্ট করতে পারে রাজ্যের মধ্যে, সেটাই। আমি 100 টাকার কাজ করব পুরনো পদ্ধতিতে, আমি 100 টাকা নিউ পদ্ধতিতে কাজ করলে 100 টাকা কাজ আমি 80 টাকা করতে পারি, তাহলে আমার 20 টাকা সারপ্লাস হলে আদার্স কোনো প্রজেক্ট নিতে পারি। তো এইসব চিন্তা ভাবনা করে কিন্তু পিএমও এখানে অ্যাডপ্ট করা। সুতরাং আপনাদের কাছে আমার থাকবে নতুনভাবে, এবং আমাদের অফিসার্সকেও থাকবে, যে প্ল্যানিং কোঅর্ডিনেশন ডিপার্টমেন্টের সবাই যাতে এই সমস্ত কাজের সঙ্গে সবাই আরও বেশি যুক্ত হয়। প্ল্যানিং কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, এটা উপলব্ধি করাতে হবে, নিজেকেও ভাবতে হবে যে আমাদের ডিপার্টমেন্ট অনেক কাজ আছে। এবং আমার মনে হয় গত 2 বছর ধরে, প্রায় 1-1.5 বছর ধরে প্ল্যানিং কোঅর্ডিনেশন ডিপার্টমেন্টের অনেক অ্যাক্টিভিটিস ওরা বেড়েছে, এবং আরও যাতে বাড়ে, আরও বেশি অ্যাক্টিভিটিস হতে পারে। বাট এই ডিপার্টমেন্টের মাধ্যমে টোটাল স্টেটের সমস্ত প্রপোজালগুলো যাবে, এবং সেগুলো স্যাংশন করা, সেগুলো প্রপোজাল দেওয়া আমাদের ডিপার্টমেন্টের মাধ্যমে হবে। সুতরাং এটা আমি সমস্ত স্টাফদের কাছে বলবো, আমার সেক্রেটারি সাহেব আপনার বলবো, যাতে এরা সব ইনিশিয়েটিভ অ্যাক্টিভ, এবং প্রত্যেকের মধ্যে রেসপন্সিবিলিটি আছে যে আমাকে হ্যাভ টু ডু সামথিং, এটার মধ্যে সবাই মান থাকতে হবে। তো যাই হোক, আমি আজকের দিনে অন্য আর বলি না, বাকি যেটা বলেছি আমাদের এটা টোটালি একটা রিভিউ করতে হবে। আমাদের যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে ডাইরেক্টলি যাদের খুব বেশি প্রয়োজন, সেই ডিপার্টমেন্টের সেক্রেটারি সাহেব সেটা নিয়ে আগামী দিনে আপনাদের নিয়ে পিএমওদেরকে নিয়ে বসবে। তো এটা আমি আশা করি যে আমাদের কাজে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যে উদ্দেশ্য করে করা হয়েছে, সেটা আমরা এগিয়ে চলব। ধন্যবাদ সকল। Sir, একটা question আছে related to recently Nirmala Sitharaman ji and you are present there. So, is there any special assistant coming? क्या स्टेट से आपका डिमांड रहा है? डिमांड तो अभी आपको मालूम है, जैसे हर जब गवर्नमेंट ऑफ इंडिया का बजट होते है ना, तो बजट का पहले सभी स्टेट को लेके एक बजट मीटिंग होते हैं। जिस बजट के हर स्टेट से कोई अपना कोई डिसीजन हो, कोई डिमांड हो, कुछ एक प्लेस करना पड़ता है। तो वो सब जब प्लेस होता है सभी स्टेट से, वो लेके बिफोर जैसे बजट सबमिट, उसके पहले इसको लेके कहाँ क्या किया जाए, कौन सा डिमांड कौन स्टेट का दिया है, तो उसको कैसे एक्सेप्ट किया जाए, कैसे करेगा, वो सोचता है। तो उसी के लिए हमको 22 जून में जो हम लोग दिल्ली में उस पर हम लोग मीटिंग बुलाया गया अंडर द चेयरमैनशिप ऑफ ऑनरेबल फाइनेंस मिनिस्टर गवर्नमेंट ऑफ इंडिया निर्मला सीतारमण जी। तो देश का सभी फाइनेंस मिनिस्टर सभी इसके अटेंड किया है। तो उसमें जो स्टेट का सभी को डिमांड था, हमारा छोटा स्टेट सब डिपेंड ऑन मेजर पर्सन डिपेंड ऑन गवर्नमेंट ऑफ इंडिया। तो उसी के लिए तो हमारा बस कुछ इशू है, इश्यूज तो बहुत लंबा होते हैं, लेकिन मूल जो पॉइंट पायलट प्रोजेक्ट जिसमें होता है, मूल पॉइंट में हम लोग भी 23 नंबर्स डिमांड्स हम लोग रखा है ऑनरेबल फाइनेंस मिनिस्टर के सामने। तो उसमें बहुत कुछ है, जिसमें स्पेशल फंड चाहिए, जैसे हमको एम्स का मफी कोई हॉस्पिटल हो जाए इधर, तो उसी के लिए डिमांड पहले भी था, वो भी हम लोग फिर भी रखा है। तो इसके बाद आपको देखिए एजुकेशन के लिए IIT उसको हमारा पास नहीं है आजकल, तो वो भी हमको सेटअप किया जाए हमारा स्टेट में, इसके लिए हम डिमांड था। तो हेल्थ हो गया, तो इसके बाद ट्रांसपोर्ट का कम्युनिकेशन के लिए बहुत सारे हाईवेज, हमको 4 हाईवेज हो रहे हैं, तो उसका हाईवे जैसे जल्दी कंप्लीट हो जाए, उसके लिए फंड हमको जो पकड़ा सके देने के लिए। डबल लेन रेलवे, आपको सबको मालूम है जे हमारे पास जो रेलवे ट्रैक वो सिंगल लाइन में चल रहे हैं ना, बहुत सारे स्टेट को जुड़े हुए हैं, लेकिन कोई ट्रेन आते हैं तो कोई किसी को रुकना पड़ता है। तो स्पेशली लोकल ट्रेन को बहुत दिक्कत होते हैं, लंबा टाइम को रुकना पड़ता है। तो उसी के लिए एक ही चाहिए है जो उसमें डबल लेन होने से कम एक फ्री मूवमेंट हो सकते हैं। दूसरा बात है जो जैसे प्रधानमंत्री जी जैसे बहुत सारी स्टेट को हमारा स्टेट को दिया है कम्युनिकेशन के लिए ऑल साइड, कोई रोडवेज, रेलवेज, एयरवेज एंड वाटरवेज, सबको जैसे आगे बढ़ रहे हैं ना, तो उसके डबल लेन होने से कम अभी हमको 11 ट्रेन उधर त्रिपुरा से लेके हम लोग बहुत सारे स्टेट के साथ जुड़े हुए हैं, 5 ट्रेन चलते हैं लोकली, तो और भी ट्रेन हमको आएंगे। कोई हमारा जिस पर डिमांड है हमारा स्टेट का, कोई जम्मू कश्मीर चलो, कोई बॉम्बे चलो, कोई पुरी में जाओ, तो इसीलिए बहुत सारी ट्रेन की डिमांड है जो अभी डबल लेन ना होने का कारण नहीं होंगे। तो इसके लिए ये भी हम लोग मंगाए, तो लॉजिस्टिक हब के लिए हम लोग मंगाए,
तो हमको हमारा जो एडीसी एरिया TTA ADC इसके लिए स्पेशल फंड के लिए हम लोग डिमांड किया। तो एक दो बहुत दिन तक बहुत दिन से हम लोग को जो डिमांड था 2 सेंट्रल स्कूल, वन एट उदयपुर बंदुआ, सेकेंड एट जो धर्मनगर हड़ुआ, तो इसके लिए हुआ था 2021 में, लेकिन वो अभी कोविड के कारण वो पीछे पड़ गया। तो उसके लिए फिर जाते इमीडिएट किया जाए, तो उसके लिए हम लोग डिमांड किया। और सॉरी और भी बहुत सारी डिमांड है, लेकिन स्पेशली मैं इस पर डिमांड में बोला हूँ, और भी बाकी तो बोला है। तो सब लगता है जो ऑनरेबल फाइनेंस मिनिस्टर अगले जो बजट होने जा रहे हैं, तो उसके लिए हमारा स्टेट के लिए कुछ फायदा होगा, देंगे। আমাদের প্ল্যানিং এন্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্টের উদ্যোগে নতুন রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে যে সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে এগুলোকে আরো টেকনিক্যালি ফিনান্সিয়ালি সব সাইড থেকে এটা স্পিডি ওয়ার্ক করার জন্য আমরা নতুনভাবে এই প্রজেক্ট মনিটরিং ইউনিট আমরা আহ্বান করেছি। টেন্ডারের মাধ্যমে আর্নস্ট অ্যান্ড ইয়াং এই কোম্পানি এই দায়িত্বভার পেয়েছে গত মে মাসে 1 তারিখ থেকে। এটা শুরু হয়েছে তাদের কার্যকাল। আজকে এটা অফিসিয়ালি তাদের একটা রুম যারা যেখানে বসে কাজ করবে সেগুলো আজকে নতুনভাবে এটা শুরু হবে। তো একে কেন্দ্র করে এবং টোটাল কি ব্যবস্থাপনা এবং এই পিএমওর কি রেসপন্সিবিলিটি কি ডিউটিস সেগুলো একটা ডিটেলস ডিসকাশন করার জন্য আমাদের এখানে আমাদের প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্টে মাননীয় সেক্রেটারি সাহেব ডালঙ্গি এবং আদার্স সব অফিসার্স, আমাদের ডিপার্টমেন্টের সবই অফিসার্স এবং সঙ্গে আর্নস্ট অ্যান্ড ইয়ং কোম্পানির যারা এখানকার যারা কাজ করবেন তাদেরকে নিয়ে একটা আলোচনা সভার এখানে আয়োজন করা হয়েছে। তো কিভাবে কাজ হবে, ওনারা কিভাবে কাজ করবেন সেটা আমাদের ব্যাখ্যা ওনারা রেখেছেন। কিন্তু প্রথমত রাজ্য সরকার দেখেছিল, বিশেষ করে আমরা দেখেছি যে বিভিন্ন আর্থিক যে আমাদের থাকে বর্ষগুলো, যেটা ফিনান্সিয়াল ইয়ার যার মধ্যে টোটাল ডেভেলপমেন্ট ওয়ার্ক যেগুলো ধার্য করা হয়ে থাকে, যেগুলো অ্যাপ্রুভাল থাকে কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি স্টেট গভর্নমেন্টের, তো সেগুলো যাতে টাইমলি আমরা কাজগুলো করতে পারি এবং কোথাও যাতে কোথাও ল্যাপস না হয় ফান্ড, এবং এর জন্য বিকল্প চিন্তার জন্য আলোচনা করার পরে আমরা ঠিক করেছি ফিনান্সিয়াল ইয়ারে যে আমরা একটা এই পিএমও আমরা দেব, যারা দায়িত্ব থাকবে যে বিভিন্ন দপ্তরের সমস্ত প্রজেক্ট রিপোর্টগুলো এবং বাকি ওদের থেকে যে ধরনের সাহায্য পাওয়া যায়, প্ল্যান ডিজাইন বা ডিপিআর বানানোর থেকে শুরু করে আদার্স অ্যাক্টিভিটিস সাপোর্ট, যেগুলো আমরা প্রজেক্টগুলোর কোনো ভায়াবিলিটি হবে, সেই প্রজেক্টগুলো ফিনান্সিয়াল সাইড দিয়ে ভায়াবিলিটি থাকবে, সেগুলো আমরা পাঠাবো, কি দিল্লিতে যাবে কি থাকে সেগুলো যাতে অ্যাপ্রুভ হয়। টেকনিক্যালি এখান থেকে পুরো তৈরি করে দেওয়া যাতে এটা ব্যাক না করে আসে, সেই কাজগুলো এই পিএমওর মাধ্যমে করার জন্য পরিকল্পনা নিয়ে আমরা তৈরি করি। 3 বছরের জন্য এই পিএমও তাদের আমাদেরকে দায়িত্ব আমরা দিয়েছি। তো এর মধ্যে সবাই আবার বলছি যেটা নাকি হয়েছে যেখানে করা, দেখুন ডে বাই ডে টোটাল থ্রু আউট ওয়ার্ল্ড, সেই সঙ্গে ইন্ডিয়াও কোথাও পিছিয়ে নেই, সমস্ত নিউ টেকনোলজি, নিউ নতুন কনসেপ্ট এবং অবশ্যই তার সঙ্গে লুক্রেটিভ মানে অ্যাট্রাকটিভ ডিজাইন প্রোগ্রামগুলোর সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। সবসময় একই ছাপে চলবে না, কিছু পরিবর্তন দরকার। আমাদের স্টেটও আগের কোথাও পিছিয়ে নেই, ডে বাই ডে এটা আমাদের এগিয়ে চলেছে। তার সঙ্গে নতুনভাবে যেখানে বাকি সব জায়গাতে যেখানে হচ্ছে সেটাও যাতে আমাদের এখানে কনসেপ্টটা আমরা অ্যাডপ্ট করতে পারি, তার ব্যবস্থা নিয়ে এভাবে টোটাল এই সংস্থাকে আমরা কাজ দেওয়ার উদ্দেশ্য ছিল। তো স্বাভাবিকভাবে এটাই আমরা শুরু করছি। আমাদের কোথাও যাতে একটা ফিনান্সিয়াল ইয়ারে আমাদের ডিপার্টমেন্ট বিশেষ করে পিডব্লিউডির মধ্যে বিশেষ
বেশি কাজ থাকে, কনস্ট্রাকশন ওয়ার্ক থাকে, এবং তারা কিন্তু টাইমলি তাদের প্ল্যান, ডিজাইন, ডিপিআর সব বানিয়ে এবং সেগুলোকে আমাকে গভর্নমেন্ট প্রসিডিউর অনুযায়ী টেন্ডারের ব্যবস্থা। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। সরকার যতদিন থাকবে ততদিন এই প্রক্রিয়া চলতে থাকবে বন্ধুরা। শুধু তাই নয়, পিএম কিষাণ 2000 টাকা বছরে 6000 টাকা অ্যাকাউন্টে চলে যাচ্ছে। চিন্তা ভাবনা চলছে হয়তো আগামী বাজেটে তার প্রতিফলন হতে পারে। আগামী দিনে এই পিএম কিষাণের অর্থ আরো 2000 টাকা কিভাবে বৃদ্ধি করা যায়। শুধু 3 বার নয়, আরো একবার 4 বার বছরে এই টাকা কিভাবে প্রদান করা যায়, আরো 2000 টাকা কি করে বৃদ্ধি করা যায়। কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার লক্ষ্যে জন্মলগ্ন থেকে কৃষি, ধানের মধ্যে কৃষি চাষ, সেখানে ধান চাষ করা থেকে শেষ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত সেই ধান মাঠে এসে হারভেস্টিং হবে, কৃষক ধান কেটে বিক্রি পর্যন্ত সরকার তাদের পাশে রয়েছে বন্ধুরা। এবং এবারকার সরকার গঠিত হওয়ার পর আমাদের প্রধানমন্ত্রী 23টা ক্রপে সেখানে এমএসপি ঘোষণা করেছেন। 7টা, 8টা, 10টা, 12টা ক্রপ ছিল, এবার 23টা ক্রপে নতুন করে এমএসপি ঘোষণা করেছেন। এই সাপোর্ট প্রাইসে আমি ধান ক্রয় করব এবং আগামী দিনে কৃষকদেরকে অর্থনৈতিক বুনিয়াদকে আমরা শক্তিশালী করব বন্ধুরা। আমাদের রাজ্যে গত 2 বছর ফলন আমাদের যা টার্গেট ছিল, বৃষ্টি, অকালে বৃষ্টি, ঝড়, তুফান, বিভিন্ন প্রাকৃতিক কারণে ফলনটা অনেকটা কম হয়েছে। তাই আমাদের যা লক্ষ্যমাত্রা ছিল আমরা সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারি না। রাজ্য সরকার, এখানে ডাইরেক্টর এগ্রিকালচার আছেন, উনি বলতে পারবেন যে গত বৃষ্টিতে অনেক কৃষকের আছে মাঠের মধ্যে, সেখানে ধান জলের তলায় চলে গেছে। হয়তো টার্গেট ছিল যে আমার 10 এমটি ধান আসবে, হয়তো ধান এসছে 5 এমটি বা 4 এমটি, অর্ধেক ফলন হয়েছে। সেই সমস্ত কৃষকদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য প্রায় 18,000 হেক্টরের উপর যে ক্ষতি হয়েছে, রাজ্য সরকার থেকে খুব শীঘ্রই তাদেরকে আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে এবং তাদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে। গত সিজনে এই অতিবৃষ্টির কারণে, অকালে বৃষ্টির কারণে, তুফানের কারণে, প্রাকৃতিক দুর্যোগে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ধান, সবজি, তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং খুব শীঘ্রই কোনো কর্মসূচির মাধ্যমে এই যে 18,000 হেক্টরের উপর যে কৃষকের ফলন নষ্ট হয়েছে, তাতে কৃষকদেরকে অর্থনৈতিক যে অনুদান, সেই অনুদান রাজ্য সরকারের থেকে প্রদান করা হবে বন্ধুরা। সুতরাং জন্মলগ্ন থেকে শুরু করে, কৃষিকাজ থেকে শুরু করে, কৃষকের আমাদের শেষ পর্যন্ত পাশে থেকে কৃষকদেরকে কিভাবে সহযোগিতা করা যায় তার জন্য এই সরকার বদ্ধপরিকর এবং আগামী দিনে সেই দিশা এই কাজ চলবে। আমাদের রাজ্য সরকার আমরা সিদ্ধান্ত নিয়েছি যেই এমএসপি রেটে যে আমাদের যে ধান ক্রয় করা, সারা রাজ্যে প্রতিটা ব্লকে আমরা সেটা করব। আমাদের এখানে প্রতিবার এই মাধববাড়ি সেন্টারে আমি নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে এই কর্মসূচিতে সামিল হই। আমাদের পার্শ্ববর্তী খয়েরপুর যে মঞ্চ রয়েছে আমাদের ওল্ড আগরতলাতে, সেখানেও একটা ধাপের প্রকিউরমেন্ট সেন্টার রয়েছে। প্রতিবারই আমাদের 1000 থেকে 1200 এমপির মধ্যে ধান এই মহকুমা থেকে সেখানে ক্রয় করা হচ্ছে এবং এতে করে আমাদের যে পঞ্চায়েতগুলো রয়েছে, বিশেষ করে এই এলাকার প্রতিদিন
বিভিন্ন পঞ্চায়েত থেকে এখানে কৃষকরা আসেন, তাদের ধান নিয়ে সেই ধানগুলো এখানে বিক্রি করা হয়। আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, প্রতিটি কৃষক ভাইদের কাছে আহ্বান জানাবো যে আপনাদের আর্থিক বিকাশের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যৌথভাবে এই সিস্টেম আমরা চালু করেছি, যাতে কৃষকদের কাছে আমরা অর্থ দিতে পারি। আপনাদের মাথায় রাখতে হবে, আমাদের রাজ্যে যে পরিমাণ ধান উৎপন্ন হয় এবং সেই ধান থেকে যে পরিমাণ চাল উৎপাদিত হয় তার 10% কিন্তু আমরা ক্রয় করি না। সারা রাজ্যে রবি এবং খারিফ সিজনে দুবার যে পরিমাণ ধান উৎপন্ন হয় এবং ধান থেকে যে পরিমাণ চাল সেখানে তৈরি হয় তার 10% কিন্তু আমরা প্যাডি প্রকিউর করি না। চলে যায় কৃষকদেরকে কথা বলে তাদের সাথে ধানটা তাদের থেকে নিয়ে নেয়। আর কৃষক ভাইরা মনে করেন যে মিডলম্যান আমার বাড়িতে এসছে, সমস্ত কিছু আমাকে দিচ্ছে, অ্যাডভান্স টাকা দিয়ে দিচ্ছে, আমি ধানটাই তার কাছে দিয়ে দিই, আমার পরিশ্রম কম হবে। দেখুন, এটা একটা সরকার, এটা জনমুখী সরকার। আমরা সিদ্ধান্ত না নিলেও পারতাম। আপনারা যদি মিডলম্যানের কাছে ধান বিক্রি করে খুশি থাকেন, তবে আমাদের ধান ক্রয় করার কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু আমরা উপলব্ধি করতে পেরেছি, আমাদের সরকার উপলব্ধি করতে পেরেছে যে মাঠ ফাঁকা রয়েছে। একবার ধান উৎপন্ন হলে দ্বিতীয়বার কৃষক ইন্টারেস্ট হারিয়ে ফেলছে ধান উৎপন্ন করতে, কারণ তার একটা খরচা হয়। অনেক কৃষক সেই খরচাটা সুদের টাকা দিয়ে মহাজনের কাছ থেকে তার ধান উৎপন্ন করতে হয়। রাজ্য সরকার ধান ক্রয় করবে না। আপনি বাজারে যদি বিক্রি করতে পারেন আপনি করেন, অনেক কম দামে, রাজ্য সরকার সেটা করবে না। যখন থেকে সরকার ঘোষণা করলো যে আমি ক্রয় করব ধান, তখন থেকে ওই ফরিয়ারা, মিডলম্যান, তারা ধানের দামটা বৃদ্ধি করে দিল। কিন্তু আগে কিন্তু সেটা করেনি। আমরা ফরিয়াদের বিপক্ষে নই, সবাইকে বাঁচতে হবে। কিন্তু রাজ্য সরকার যে টার্গেট দিয়েছে, রাজ্য সরকারকে সেই টার্গেট ফুলফিল করতে দিন। বাকি ধান আপনি ক্রয় করুন, কারণ আমাদের লক্ষ্য যেটা, এবার ধরুন 15,500 এমটি আমরা ধানের লক্ষ্যমাত্রা নিয়েছি। আমরা কোটাটা কমপ্লিট করতে দিন, ধৈর্য রাখুন। আরো আপনাদের কাছে প্রায় 6 লক্ষ এমটি ধান থাকবে, 6.5 লক্ষ এমটি ধান থাকবে, সেই ধান থেকে আপনারা ক্রয় করুন। কিন্তু রাজ্য সরকারের যে প্রচেষ্টাটা, সেটা যেন বাধাপ্রাপ্ত না হয়, সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আমি যারা কৃষক সমাজ, কৃষক ভাই, তাদের কাছে আহ্বান জানাবো, প্লাস যারা ধান চালের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তাদের কাছে আহ্বান জানাবো যে যৌথভাবে আমাদের মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করতে হবে, কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করতে হবে, এবং রাজ্য সরকারের যে প্রচেষ্টা, ইচ্ছা, প্রধানমন্ত্রীর যে প্রচেষ্টা, ইচ্ছা, সেটা যেন কোনোভাবে বিফলে না যায় এবং আপনাদেরও যেন ব্যবসায় যেন আঘাতটা আসে, সেই জিনিসটা আমাদের যৌথভাবে লক্ষ্য রাখতে হবে। আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, সরকারের এই প্রচেষ্টাকে সহযোগিতা করুন। আমরা এই খারিফ সিজনে 15,500 লক্ষ্যমাত্রা রেখেছি। রবিতে হয়তো গিয়ে দেখবেন সেই টার্গেটটা বাড়বে, কিন্তু তারপরে এখানে এগ্রিকালচারের আধিকারিকরা, ডাইরেক্টর সাহেব বলতে পারবেন যে আমাদের 6 লক্ষ 6.5 লক্ষ এমপির উপর ধান আরও থাকবে, সেখান থেকে আপনারা ধানটা বা চালটা ক্রয় করুন। আমাদের লক্ষ্যমাত্রা তো 10% বা তার থেকে নিচে, আমাদেরকে সেটা করতে দিন। তবেই আমাদের সুবিধা হবে যে যতক্ষণ আমাদের সরকারটা আছে ততক্ষণ আপনাদের কাছ থেকে ধান আমরা ক্রয় করব। আর এবার ধান ক্রয় করার পর আপনাকে একটা অনির্দিষ্টকালের জন্য, অর্থের জন্য, পেমেন্টের জন্য ওয়েট করতে হবে না। ধান ক্রয় করলে একদিনের মধ্যে, 2 দিনের মধ্যে আপনি অর্থ পেয়ে যাচ্ছেন। চট করে অনলাইন সিস্টেমে আমাদের থেকে সেই টাকা দেওয়া হচ্ছে। ভারত সরকার সেই রিইম্বার্সমেন্ট করবে, কিন্তু প্রথম আমরা সেই টাকা আমাদের খাদ্য দপ্তরের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে আমরা প্রদান করছি এবং পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার সেই টাকা আমাদেরকে দিয়ে দিচ্ছে। অথচ এই সিস্টেম আগে চালু হলে পারত, সেটা কিন্তু করেনি, বরং রাজ্যের মানুষকে, কৃষককে বিভ্রান্ত করা হয়েছে যে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে। আমরা কৃষকদের স্বার্থে আন্দোলন করে তুলতে হবে।
আজকে কৃষকরা সেটা বুঝতে পারছেন যে আমাদের সরকার যদি করতে পারে আগের সরকার কেন করতে পারলো না। সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন এবং রাজ্য সরকারের কৃষক বান্ধব যে সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্তগুলো সম্পর্কে আপনারা সচেতন হয়ে ওয়াকিবহাল হয়ে আগামী দিনে আপনারা আমাদের এই প্রচেষ্টাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা রেখে আমি আগামী কদিন এখানে কদিনের ধান এসডিএম সাহেব কতদিন কেন এগো 5 দিন এই সেন্টার থেকে ধান ক্রয় করা হবে। কোনো তাড়াহুড়া করবেন না, নিজেদের মধ্যে যেন মতানৈক্য না হয়। কয়েকবার দেখা গেছে হইচই একটু মতানৈক্য হয়েছে। খাদ্য দপ্তর, কৃষি দপ্তর, এসডিএম, ব্লক সমিতি, পৌর পরিষদ প্রত্যেকে আপনাদেরকে সহযোগিতা করবে। আধিকারিকরা আছেন, স্টাফরা আছেন, তারা সহযোগিতা করবে। প্রয়োজনে ডেট বাড়ানো হবে সেটা নিয়ে ভাববেন না। যেমন দক্ষিণ জেলায় রিকুইজিশন এসছে যে আমাদের 2 দিন বৃদ্ধি করুন, আমাদের কাছে প্রচুর ধান আসছে, আমরা 2 দিন বৃদ্ধি করে দিয়েছি সাবরুমে এবং জুলাইবাড়িতে। এখানেও যদি মনে হয় যে আমার ধান আরো রয়ে গেছে, 1 কেজি ধানও যেন কৃষকের কাছে না থাকে সেটা আমরা আপনাদেরকে সেখানে বন্দোবস্ত করব। কিন্তু কোথাও কৃষক যেন ধান নিয়ে না ফেরত যায় সেই জিনিসটা আমরা লক্ষ্য রাখবো। আপনাদেরকেও সেটা সহযোগিতা করতে হবে। প্রয়োজনে ডেট বৃদ্ধি করে দেবো, কিন্তু তাড়াহুড়া নয়, আরামসে আস্তে ধীরে আপনারা ধান বিক্রি করবেন। যারা খাদ্য দপ্তরের আধিকারিকরা আছেন, কৃষি দপ্তরের সঙ্গে কাজ করছেন, এসডিও অফিসের স্টাফ রয়েছে, প্রত্যেককে আমি আহ্বান জানাবো কৃষকদের সঙ্গে ভালো ব্যবহার করে তাদেরকে ধান যে বিক্রয় তাতে আরো উৎসাহ প্রদান করুন, যাতে করে আরো ধান বৃদ্ধি পায় এবং আগামী দিনে আমাদের টার্গেট সেটা যেন আমরা অ্যাচিভ করতে পারি। সবাইকে নমস্কার জানাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাইকে। আমি প্রতিবারই এখানে রবি এবং খারিফ বছরে এই দুটো সিজনের ধান প্রকিউরমেন্ট করা হয় এবং প্রতিবারই আমার প্রচেষ্টা থাকে যে নিজে উপস্থিত থেকে এই কর্মসূচিতে কৃষকদেরকে উৎসাহ প্রদান করা। আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর 2018 সালের আগে সারা রাজ্যে এই ধরনের নিয়ম ছিল না। 18 সালে সরকার গঠিত হওয়ার পর আমাদের যে প্রথম ক্যাবিনেট মিটিং, সেই প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে এমএসপিতে সাপোর্ট প্রাইসে খাদ্য দপ্তরের তরফ থেকে এবং কৃষি দপ্তরের সহযোগিতা ত্রিপুরা রাজ্যের কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে, যেটা ছিল একটা যুগান্তকারী সিদ্ধান্ত, যেটা মোদীজি আমাদের প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেছেন যে কৃষকদের আয়কে দ্বিগুণ করতে হবে এবং তারই অঙ্গ হিসাবে প্রতি বছর 2 বার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করি এবং ধারাবাহিকভাবে বছরে 2 বার রবি এবং খারিফ সিজনে এই ধান ক্রয়ের কর্মসূচি চলে আসছে। এবারও সেটা শুরু হয়েছে, আগামী দিনেও সেটা জারি থাকবে। গত 15 তারিখ দক্ষিণ জেলার জুলাইবাড়িতে এবারকার যে সিজনের ধান ক্রয় কর্মসূচি সেটা আমরা শুরু করি। মাননীয় কৃষিমন্ত্রী ছিলেন, অন্যান্য আধিকারিকরা ছিলেন এবং এবারকার আমাদের যে ধার্যমাত্রা আমরা লক্ষ্য রেখেছি, লক্ষ্যমাত্রা সেটা হচ্ছে 15,500 15,500 মেট্রিক টন। এখন পর্যন্ত আমাদের গতকালকে অবধি যে রিপোর্ট, প্রায় 6,600 উপরে মেট্রিক টনের উপরে ধান ক্রয় আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। আরো প্রায় আমাদের 20 দিন রয়েছে। 1 মাস ব্যাপী এই কর্মসূচি চলবে, জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত। আজকে 10 দিন হয়েছে, আরো প্রায় 20 দিন আমাদের রয়েছে এবং আমরা আশাবাদী আমাদের এবারকার সিজনে আমাদের যা টার্গেট সেই টার্গেট আমরা অ্যাচিভ করব এবং তার থেকে বেশি হয়তো বা কোথাও কোথাও ধান ক্রয় কর্মসূচি সেখানে হতে পারে। যেমন দক্ষিণ জেলায় যে টাইম আমরা স্থির করেছিলাম
তার থেকে কিন্তু ডেট আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল সে দুটো ডেট শেষ হয়েছে। অর্থাৎ কৃষকরা ধান নিয়ে আসছে, প্রতিদিন যে পরিমাণ কৃষক আসছে সে পরিমাণ ধান গ্রহণ করা যাচ্ছে না, তাই আরো সময় বাড়াতে হয়েছে। তো এটা লক্ষণ যে আগামী 20 তারিখ 15 তারিখ জুলাই মাসের পর্যন্ত যে টাইম আমরা ধার্য মাত্রা রেখেছি, তাতে এখন পর্যন্ত 6,500 এমপি ধান আমাদের হাতে চলে এসছে। অর্থাৎ 15,000 15,500 যে টার্গেট, সেই টার্গেট থেকে হয়তো আমরা আরো এগিয়ে যাব। এটা আমাদের লক্ষ্যমাত্রা ধার্য মাত্রা রেখেছি। এবং আপনারা জানলে নিশ্চয়ই খুশি হবে, যেটা আমাদের পূর্ববর্তী বক্তারা বলছিলেন যে এবার 21 টাকা 83 পয়সা রেটে কেনা হচ্ছে প্রতি কেজি, সেটাকে বৃদ্ধি করে 23 টাকা করা হচ্ছে, যেটা আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সরকার এবার গঠন হওয়ার পর যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবং যতই দিন যাবে এই এমএসপি যে প্রাইস সেটা আরো বৃদ্ধি পেতে থাকবে আমাদের দেশে। কারণ কৃষকদের আয়কে দ্বিগুণ করা, কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা এবং অর্থ সরাসরি কৃষকের কাছে যেন যায়, তার জন্য এই চিন্তা ভাবনা করে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সেই জিনিসটা আমরা ধান প্রকিউরমেন্ট সিস্টেম আমরা চালু করেছি। 3 লক্ষ আমাদের 382 লক্ষ সেখানে কোটি টাকা কৃষকদের পকেটে গেছে সরকার গঠিত হওয়ার পর। এই এমএসপি তে যে আমরা ধান ক্রয় করছি প্রতি বছর দুবার, 382 কোটি টাকা কৃষকদের কাছে দেওয়া হয়েছে। 2 লক্ষ এমপির উপর ধান ক্রয় করা হয়েছে এবং 1 লক্ষের উপর বেশি কৃষক সেখানে বেনিফিটেড হয়েছে। প্রতি বছর দুবার, আজকে যেমন 6,500 উপর কৃষক এবার বেনিফিটেড হয়েছে। কৃষকের সংখ্যা বাড়তে থাকবে। আগামী দিনে সেই ধারাবাহিক প্রক্রিয়া যতদিন আমাদের সরকার আছে ততদিন এই ধান প্রকিউরমেন্ট সিস্টেম সেটা চলতে থাকবে, সেটা কখনো বন্ধ হবে না বন্ধুরা। এটা আমাদের রাজ্য সরকারের, আমাদের মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেটের এটা একটা সিদ্ধান্ত যে যতদিন আমাদের সরকার থাকবে এই রাজ্যে ততদিন কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের যে কর্মসূচি সেটা আমরা চালিয়ে যাব, কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার লক্ষ্যে। কিন্তু একটা সময় ছিল এর আগে যখন কৃষক সমাজকে বিভ্রান্ত করা হতো। কেন্দ্রীয় সরকারকে বলা হতো ধান ক্রয় করতে হবে। কেন্দ্রীয় সরকার বারবার বলতো যে ধান ক্রয় করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের নয়, দেশের রাজ্য সরকারগুলোকে ধান ক্রয় করতে হবে। আমরা এমএসপি ঘোষণা করব, আমরা টাকা দেব, রিইনভেস্টমেন্ট করব, কিন্তু সরকারকে ধান ক্রয় করতে হবে। কিন্তু তদানীন্তন সরকার কিন্তু ধান ক্রয় করতো না। তারা বলতো কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলে আর মিছিল মিটিংয়ে লম্বা লাইন করতো কৃষক সভাকে নিয়ে, সহায়ক মূল্যে ধান ক্রয় করতে হবে। আমাদের সরকার গঠিত হল, নির্বাচনের আগে আমরা মানুষকে ঘোষণা দিলাম, প্রতিশ্রুতি দিলাম যে আমাদের সরকার যদি গঠিত হয় আমরা কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করব। এবং আমি যেটা বলেছি যে প্রথম ক্যাবিনেটে আমাদের যে দুটো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছিল তার মধ্যে একটা ছিল আগরতলা বিমানবন্দরকে মহারাজা বীর বিক্রমের নামে উৎসর্গ করা, আর দ্বিতীয়টা ছিল আমাদের এমএসপি থেকে ধান ক্রয় করা, সেখানে সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে বন্ধুরা। এতে করে আমাদের রাজ্যে সারা দেশে কৃষক সমাজ উপকৃত হয়েছে, কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদ যে শক্তিশালী হয়েছে। মোদীজির যে স্বপ্ন যে সারা দেশে কৃষকদের আয়কে দ্বিগুণ করা, যারা তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। এটা রেস্টুরেন্ট হতে পারে, এটা আমার মুদির দোকান হতে পারে, সবজির দোকান হতে পারে, যে কোনো দোকান, পারচেজ কেনাকাটা আমি করি, এমন আমরা প্রত্যেকেই করি, প্রতিদিন করি। কিন্তু আমরা অনেক কোনো জিনিস আছে ওভারলুক করি।
নিজের অধিকার সম্পর্কে আমরা ওয়াকিবহল নই। নিজেকে সচেতন করা, নিজেকে ওয়াকিবহল করা, সেটা আপনাকে নিজেকেই করতে হবে। সরকার দপ্তর আপনার পাশে থেকে আপনাকে গাইড করতে পারে, কিন্তু আপনাকে বাধ্য করতে পারবে না। সরকারের সে অধিকার নেই যে আপনাকে বাধ্য করার। আপনার মর্জির মালিক আপনি, আপনাকে সেটা করতে হবে। তাই আমি বাজারে গেলাম, সে যেটা জাস্টিস লোধ বলছিলেন, আমি একটা রেস্টুরেন্টে গেলাম, হয়তো তাকে রেস্টুরেন্টে যে মেনু চার্ট আছে, আমি কি খাবো, ভেজ খাবো না নন ভেজ খাবো, আপনি অর্ডার প্লেস করলেন, আপনাকে বলা হলো যে আমরা নন ভেজে এই দিই, ভেজে এই ক্যাটাগরি আমরা সার্ভ করি। আপনি খেতে বসলেন আপনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে, আপনি দেখলেন যে কথা আপনাকে বলা হয়েছে সেভাবে তারা সার্ভিস দিচ্ছে না, বা সেই কোয়ালিটির খাদ্য আপনাকে দিচ্ছে না, বা আপনাকে যে পরিমাণ বা কোয়ান্টিটি দেওয়ার কথা ছিল সে পরিমাণ কোয়ান্টিটি সার্ভ করছে না। আমরা কিন্তু এই জিনিসগুলো দেখি না। খাবার পেয়েছি, খেয়ে নিয়ে বিল দিয়ে বেরিয়ে এলাম। এবার খাবার খেয়েছি, কথা ছিল 50 টাকা পার ডিশ নেবে, কোনো কারণে আপনার থেকে 2 টাকা 5 টাকা বেশি নিয়ে নিল। আচ্ছা, পকেটে আছে, দিয়ে দিলাম। কেন নেওয়া হলো? এটা নিতে পারে কিনা, কোন প্রভিশনে সেটা নিয়েছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা ওভারলুক করি। As a responsible citizen, as a responsible consumer, ভোক্তা হিসাবে, as a responsible citizen হিসাবে, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। আমি ঝগড়া করব না, কিন্তু আমি ওই দোকানদারকে বা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে আমার বলতে হবে যে তুমি যে আমাকে ফাঁকি দিচ্ছ, মানে আমি ফাঁকির কবলে পড়লাম, তুমি প্রতিটা মানুষকে এভাবে ফাঁকি দিচ্ছ, মুনাফা কামাচ্ছ। সুতরাং আমার অধিকার রয়েছে আমার এই বিষয় নিয়ে কথা বলার। আপনাকে সেটা করতে হবে। দপ্তর কি করে জানবে আপনি রেস্টুরেন্টে গিয়ে ঠকেছেন না আপনাকে ঠকানো হয়েছে? এটা দপ্তরের জানার কথা না। আপনি মুদির দোকানে গেলেন, এবার মুদির দোকানে গিয়ে জিনিস দাম বেশি রাখা হচ্ছে, এক্সপায়ারি চলে গেছে এমন জিনিস আপনাকে দেওয়া হচ্ছে, বা বিভিন্ন ধরনের সেখানে প্রতারণা আপনার সঙ্গে করা হচ্ছে, আপনাকে তার বিরোধিতা করতে হবে, প্রতিবাদ করতে হবে। আমাদের এখানে ফিগার রয়েছে যে স্টেট কমিশন, যেটা নেতৃত্বে রয়েছেন জাস্টিস লোধ অ্যাজ দ্য প্রেসিডেন্ট, যে আমাদের 2096টা কেস বা অ্যাপিল জমা পড়েছে, ডিসপোজ অফ হয়েছে 2056টা, 40টা কেস পেন্ডিং আছে। অর্থাৎ দপ্তরের বা আমাদের কমিশনের যে পারফরমেন্স সেটা কিন্তু খুবই স্যাটিসফ্যাক্টরি। এমন নয় যে আমি কেস করেছি বা আমি রিড্রেসালের জন্য আমি অ্যাপিল করেছি, ইট হ্যাজ বিন কেপ্ট ইন অ্যাবেন্স ফর এ লং পিরিয়ড অফ টাইম, সরিয়ে রাখা হয়েছে, অ্যাবেন্সে রাখা হয়েছে। দেখে আমার কথা কেউ শোনেনি, ব্যাপারটা কিন্তু এমন নয়। এখানে 2096টা কেস স্টেট কমিশনে এখন পর্যন্ত পড়েছে, ফাইল করা হয়েছে, তার মধ্যে 2056টা সেখানে ডিসপোজড অফ হয়েছে, 40টা পেন্ডিং রয়েছে, সেটাও হয়ে যাবে। আপনি ওয়েস্ট ডিস্ট্রিক্ট বলুন, আমাদের গুমতি ডিস্ট্রিক্ট বলুন, আমাদের ধলাই বলুন এবং ঊনকোটি বলুন, ওয়েস্ট ডিস্ট্রিক্টে 4177টা কেস, নাম্বার অফ কেসেস ইন ওয়েস্ট ডিস্ট্রিক্ট ইজ ভেরি হাই। এখানে 4177টার মধ্যে 4043টা কেস ডিসপোজড অফ হয়ে গেছে এবং 137টা পেন্ডিং আছে। আমাদের ধলাইতে যদি আমরা দেখি 511টা অ্যাপিল হয়েছে, 484টা তার থেকে ডিসপোজড অফ হয়েছে, 27টা আমাদের পেন্ডিং আছে। ধলাই পর ঊনকোটিতে যদি আমরা দেখি 484টা অ্যাপিল সেখানে হয়েছে, 446টা ডিসপোজড অফ হয়েছে, 38 কেসেস আর পেন্ডিং। তো ওভারঅল পারফরমেন্স খুব ভালো অবস্থানে রয়েছে স্টেট কমিশন এবং আমাদের জেলা ভিত্তিক যে কমিশনগুলো রয়েছে 4টি জেলা। তো স্বাভাবিকভাবেই ডিপার্টমেন্ট এবং কমিশন
আন্তরিকতার সঙ্গে সবসময় সচেতনতার একমাত্র বৃদ্ধি লক্ষ্য না, যে কেসগুলো আসবে বা আপনাদের কাছ থেকে যে কমপ্লেনগুলো আসবে সেগুলোকে রিড্রেস করার জন্য সবসময় আন্তরিকভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে যে আপনারাও আপনাদের অধিকার সম্পর্কে, আপনাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের যে প্রচেষ্টা সেটাতে আগামী দিনে সেখানে সাড়া দেবেন। নিশ্চয়ই সাড়া কিছুটা রয়েছে, নতুবা এত হাজার কমপ্লেন কি করে আসে, কিন্তু সেটাকে আগামী দিনে আরো বৃদ্ধি করে প্রতিটা ডোর স্টেপে আমাদের নিয়ে যেতে হবে। এবং রেসপন্সিবিলিটি লাইজ উইথ ইউ পিপল, যারা আগামী দিনে আমাদের ফিউচার, যারা আগামী দিনে আমাদের রাজ্যকে, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। কারণ একটা দেশের, একটা রাজ্যে সব থেকে বড় রিসোর্স হচ্ছে হিউম্যান রিসোর্স, মানব সম্পদ। এবং মানব সম্পদ যদি সঠিকভাবে সচেতন না হয়, তারা যদি তাদের দাবি অধিকার সম্পর্কে সচেতন না হয়, তবে যে কেউ এসে তাকে বোকা বানিয়ে দিয়ে যাবে। স্মার্ট হতে হবে, আমার দাবি সম্পর্কে, সচেতনতা সম্পর্কে আমাকে স্মার্ট হতে হবে, ডিসকাশন করতে হবে, আর্গুমেন্ট করতে হবে। যখন এই কেসগুলো যখন পেপারে আসবে, আমাদের যেমন প্রতিনিয়ত প্রতিদিন এখানে এসডিএম আছেন, আমাদের খাদ্য দপ্তরের আধিকারিকরা আছেন, প্রতিদিন সপ্তাহে অন্তত 4 দিন প্রতিটি বাজারগুলোতে আমাদের খাদ্য দপ্তরের আধিকারিকরা, এসডিএম অফিসের আধিকারিকরা ছাপা মারছেন। কোথাও কোনো ভেজাল সামগ্রী দেওয়া হচ্ছে কিনা, দাম বেশি রাখা হচ্ছে কিনা, জিনিসের এক্সপায়ারি আছে কিনা, মানুষকে ঠকানো হচ্ছে কিনা, এই জিনিসগুলো সম্পর্কে সফলতাও আসছে। লক্ষ লক্ষ টাকা সেখানে পেনাল্টি দেওয়া হচ্ছে, কিন্তু গভর্নমেন্টেরও একটা লিমিটেশন রয়েছে। দোকান বন্ধ করা দিতে পারে, আমি তাকে ব্যবসা থেকে সবসময় বন্ধ করে রাখতে পারবো না। তাই সচেতনতামূলক এই কর্মসূচি, আমরা যত সচেতন হব, আমার অধিকার সম্পর্কে সচেতন হব, ততই আমি সমাজকে সুন্দর করতে পারবো, ততই আমি আমার রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারবো, ততই আমি আগামী দিনে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। তো যারা এখানে আজকে উপস্থিত আছেন, আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে মহকুমা ভিত্তিক আমাদের এই কর্মসূচি বিভিন্ন জায়গায় করা হচ্ছে, আজকে সদর মহকুমাতে করা হচ্ছে। আপনাকে আপনার দায়িত্ব, কর্তব্য সম্পর্কে, অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। তবেই আমাদের যে হিউম্যান রিসোর্স, যেটা বলেছিলেন যে কোনো একটা দেশকে দুর্বল করতে গেলে নিউক্লিয়ার বম দিয়ে আঘাত করলে সেই দেশ দুর্বল হবে না। যদি সেই দেশের হিউম্যান রিসোর্সকে নষ্ট করা যায়, ধ্বংস করা যায়, তবে সেই দেশকে পার্মানেন্টলি নষ্ট করে দেওয়া যাবে। আমরা দেখেছি হিরোশিমা, নাগাসাকি। আইনি দিকটা জাস্টিস লোধ খুব সাবলীল ভাষায় বলে গেছে যে কেন এই কর্মসূচি, জনগণ কিভাবে এই কর্মসূচি থেকে উপকার লাভ করতে পারে, এবং কেন আগামী দিনের যারা ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে রিড্রেসালের জন্য আইনিভাবে পরামর্শ নিতে পারে এবং সেখানে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারে। খাদ্য এবং জনসম্ভরণ দপ্তরের উদ্যোগে এই কর্মসূচি এবং আমাদের এই দপ্তরের অধীন বর্তমানে যে স্টেট কমিশন রয়েছে, যার প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন জাস্টিস অরিন্দম লোধ, এবং মিস্টার লোধ ওনার বক্তব্যে বলেছেন যে 4টা ডিস্ট্রিক্টে আমাদের রয়েছে, বাকি 4টা ডিস্ট্রিক্ট এখনো আমরা করে উঠতে পারিনি। কারণ এটা এমন নয় যে আমি যে কোনো একজনকে ইচ্ছা মতন নিযুক্তি দিয়ে দেব। তার একটা প্রপার ডেকোরাম, তার একটা প্রসেস ফলো করতে হয়। এবং আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি
যে দপ্তর থেকে আমরা অ্যাডভার্টাইজমেন্টও দিয়েছি, কিন্তু সুইটেবল ক্যান্ডিডেট আমরা এখনো পাইনি। নিশ্চয়ই আগামী দিনে পাবো, কারণ তাকে একজন রিটায়ার্ড জাস্টিস হতে হবে। তার বাইরে আইনি দিক থেকে যারা মেম্বাররা থাকবেন, সমাজের বিভিন্ন পেশার এস্টাবলিশ যারা ব্যক্তিরা রয়েছেন তাদেরকে থাকতে হবে। তো আই ক্যান অ্যাসিওর ইউ আওয়ার রেসপেক্টেড প্রেসিডেন্ট of the forum, I mean State Commission, Justice Law, in the coming times will be definitely the department will sincerely look into the matter and how to appoint or fulfill the vacancies which are presently lying in all the districts, remaining districts, that will be looked into. তার বাইরে আমাদের যে কমিশন বা খাদ্য দপ্তর যেভাবে কাজ করছে এবং উদ্দেশ্য নিয়ে কাজ করছে, সেই বিষয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাইছি। কারণ আইনি দিকটা জাস্টিস লোধ পরিষ্কার ভাষায় বলে গেছেন, ডাইরেক্টর তার স্বাগত ভাষণে কেন এই ধরনের কর্মসূচি সেটা বলেছেন। কিন্তু আমি যারা জনগণ এখানে এবং আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এখানে উপস্থিত হয়েছে, সবার কাছে আমার আহ্বান থাকবে যে দেখুন, গভর্নমেন্টটা হচ্ছে জনগণের, অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এই প্রক্রিয়াটাকে, গভর্নমেন্টের যে চালিকা শক্তি, প্রক্রিয়াটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সেখানে মন্ত্রীরা রয়েছে, আধিকারিকরা রয়েছে, আমলারা রয়েছে। কিন্তু যতক্ষণ জনগণ আপনারা এগিয়ে না আসবেন, ততক্ষণ কিন্তু আমাদের যে প্রসেস সেটা কোনো অবস্থাতেই সাবলীলভাবে চলতে পারে না। আজকের এই কর্মসূচি সদর মহকুমার, সেখানে এসডিএম সাহেব আছেন, সেখানে উদ্যোগে করা হচ্ছে খাদ্য দপ্তরের সহযোগিতায়। বাকি মহকুমাগুলো তো আমরা এটা করি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হিসেবে। কিন্তু জনগণকে বুঝতে হবে যে আমি একজন ইন্ডিভিজুয়াল, আমার দায়িত্ব, আমার কর্তব্য এবং আমার অধিকার নিয়ে আমি যতক্ষণ অ্যাওয়্যার হব না, সচেতন হব না, প্রশাসন কিন্তু সবসময় আপনাকে তার থেকে সহযোগিতা করতে পারবে না। এখন যারা এখানে আছে, সাধারণ জনগণ থেকে শুরু করে আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন বাজারে যাই। এমনও মানুষ আছে যারা প্রতিদিন বাজারে যায়, বাজার থেকে প্রতিদিন জিনিস আনে এবং প্রতিদিন যোগাযোগ একটা রক্ষা করে বাজারের সঙ্গে। এখন বিভিন্ন প্রায় দৈনন্দিন আমরা কেনাকাটা করে থাকি। আমরা এমন কেসও করে থাকি, কমপ্লেন আসে আমাদের কাছে, যেমন আপনারা একটা মলে গেলেন, মলে যাওয়ার পর একটা ব্যাগ ধরিয়ে দিল, কিচ্ছু বললো না, আপনার জামা কাপড়গুলো একটা ব্যাগে, একটা প্যাকেটে দিয়ে দিল। প্যাকেটের মধ্যে ওই মলের নাম বা ওই দোকানের নাম বা ওই কোম্পানির নাম লেখা আছে। তো বিলিংয়ের সময় আপনি দেখলেন যে এটা এগেনস্টে 7 টাকা বা 5 টাকা বা 8 টাকা ধরা রেখে দিয়েছে। তো আপনি বললেন, আরে আমি তো এই প্যাকেটটার জন্য আমাকে 8 টাকা দিতে হবে, 5 টাকা দিতে হবে, কেন দেব? তো যারা একটু সচেতন, কশাস কনজিউমার, এরা প্রতিবাদ জানিয়ে বলে যে না, তুমি এই প্যাকেটটার মাধ্যমে তোমার দোকানের নাম লিখে তুমি এটাকে পাবলিসিটি করছো, কাজে হোয়াই আই পে ফর দ্যাট। তারপরে যেটাই হয়, এরা মানে না, আপনার থেকে টাকাটাও রাখলো, প্যাকেটটাও দিল। আপনার প্যাকেটেরও প্রয়োজন আছে, আপনি নিয়ে নিলেন, কিন্তু আপনি জানতেন না আপনার অজ্ঞাতেই এরা একটা চার্জ বসিয়ে দিবে। এই ধরনের প্রায় আমাদের সদর ডিস্ট্রিক্টে প্রায় 200 উপরে কেস ফাইল করা হয়েছে বিভিন্ন সময়ে, বিভিন্ন মল, বিভিন্ন দোকানের এগেইনস্ট, এবং প্রত্যেকগুলোতে আমরা জেলা ভোক্তা আদালত, ডিস্ট্রিক্ট কনজিউমার
কমিশন অথবা স্টেট কমিশন ওই কনসার্নের বিরুদ্ধে, ওই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে রায় দিয়েছে এবং কম্পেনসেশন দিতে বলেছে। 5 টাকা দিয়ে এরা বিক্রি করেছে প্যাকেটটা, তার জন্য 5,000 টাকা কম্পেনসেশন দিতে হয়েছে। এটা ক্রেতা সুরক্ষা আইন ভঙ্গ করার জন্য। তো এই জিনিসগুলো এজ এ কনজিউমার আমাদের খুবই লক্ষ্য রাখা দরকার যে এই ডিমান্ডগুলো সব ইলিগাল। আমাদের এখন আমরা উই আর গাইডেড বাই কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019। এটার আগে ছিল কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986। সভাপতি প্রশ্ন উঠে কেন 1986 অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, কেন এটাকে রিপিল করে আবার নতুন অ্যাক্ট করা হয়েছে। এটার অবজেক্টটা হচ্ছে বর্তমান সময়ে আমাদের সামাজিক ব্যবস্থা বা আমাদের কেনাকাটার যে নতুন নতুন পদ্ধতি আমরা অনুসরণ করছি। আমরা এখন শপিং করছি, ডিজিটাল মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস কিনে নিচ্ছি এবং অনেক সময় অনেক রকম কমপ্লেন আসে। 1986 অ্যাক্টে ওই কমপ্লেনগুলো কিভাবে ডিল করা হবে ওইগুলোর কোনো প্রভিশন ছিল না, যার জন্য আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা লেজিসলেচার আইন প্রণয়ন করে ল মেকার্স অফ দ্য country, they felt that yes, a new law should come up. এবং with that object and view আমাদের ওই পুরনো যে আইনটা 1986 অ্যাক্ট has been repealed এবং নতুন আইন 2019 কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019 ইন্ট্রোডিউস করা হয়। যে অ্যামাজন, তারপর আরও অনেক কোম্পানি আছে, আপনারা ডাইরেক্ট ওদের থ্রুতে, ফ্লিপকার্ট, এইসব অনেক কিছু আছে, আপনারা ওদের থেকে ডাইরেক্ট অনলাইন কেনাকাটা করছেন। এবং জিনিসটা যখন আসলো, অনেক সময় আপনারা জিনিসের ভেতরে কিছুই থাকে না, অনেক সময় আপনারা পাওয়া যায় যে এটা ডিফেক্টিভ। তখন কোথায় যাবে? তখন কনজিউমার, এই জন্যই কনজিউমারদের ওই রকম ক্রেতাদের অধিকার দেওয়া হয়েছে 2019 আইন অনুযায়ী যে আপনাদের জন্য আপনারা ডিস্ট্রিক্ট কমিশন অথবা পিকুনিয়ারি জুরিসডিকশন, একটা মানে টাকার অঙ্ক ধরা আছে 50 লাখ আপ টু 50 লাখ কনজিউমার ডিস্ট্রিক্ট কমিশন, 1 crore স্টেট কমিশন জুরিসডিকশন দেওয়া আছে। তো আপনারা কনজিউমার প্রোটেকশনে কেস ফাইল করতে পারেন। যদি আপনাদের গ্রিভেন্স অ্যাডজাস্ট না হয়, আপনারা নানা রকম চিঠি আদান প্রদান করলেন, তোমার জিনিসটা পাঠিয়েছ কিন্তু এটা ডিফেক্টিভ আছে, সুতরাং পাল্টে দাও, তো পাল্টালো না, নানা রকম অজুহাত। তারপরে বাধ্য হয় ক্রেতাগণ ডিস্ট্রিক্ট কমিশন বা স্টেট কমিশনে আসার জন্য ফর দেয়ার রিড্রেস। তো এই সমস্ত কেস, এই সমস্ত যে ডিজিটাল মার্কেটিং, বিভিন্ন নেটওয়ার্কিং সিস্টেম, ওইটার জন্য আমাদের যে কমপ্লেক্সিটিজ অফ লাইফ, আমাদের যে এখন সামাজিক ব্যবস্থা এবং যেদিকে আমাদের দেশ বা এই পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে দৌড়াচ্ছি। সো অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি আমাদের অনেক কিছু জটিলতার মধ্যে ঠেলে দিচ্ছে। ওই জটিলতাগুলি থেকে বেরিয়ে আসা বা সমাধান সূত্রের জন্য এবং যাতে ক্রেতা ইন্টারেস্ট সুরক্ষিত থাকে, এই জন্য এই আইনগুলো প্রণয়ন করা হয়েছে। এখন আপনারা বলতে পারেন, এই তো কনজিউমার প্রোটেকশন গেলেই তো আবার অ্যাডভোকেট ধরতে হবে, তাকে ফিস দিতে হবে, তো আমার জিনিসের দাম 5,000, অ্যাডভোকেট চাইবে 10,000,
আমার লাভ কি? আপনাদের কোনো উকিলের কাছে যাওয়ার দরকার নেই, কোনো অ্যাডভোকেটের কাছে যাওয়ার নেই। আমার অ্যাডভোকেট বন্ধুরা একটু রাগ হতে পারে, কিন্তু আইনটাই এরকম। ইট ইজ কল্ড অ্যাজ বেনিফিশিয়াল লেজিসলেশন। জনগণের স্বার্থে এই আইন করা হয়েছে, এই আইন প্রণয়ন করেছেন গভর্নমেন্ট। সুতরাং এবং প্রত্যেকটা স্টেটকে এই আইন দ্বারা বলা হয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে সেট আপ করার জন্য এই ডিস্ট্রিক্ট কমিশন ক্রেতা ভোক্তা আদালত গঠন করার জন্য, যাতে কনজিউমার অ্যাফেয়ার্স রিলেটেড ইস্যুসগুলো তাড়াতাড়ি সমাধান করা যায়। আমাদের ত্রিপুরা রাজ্যের কথা আমি বলতে পারি, আমাদের মধ্যে একটু অ্যাওয়ারনেস কম আছে, কারণ নাম্বার অফ কেসেস হিয়ার আই ফাইন্ড নট মোর দেন 2000 or 2500, কিন্তু আমরা অনেক বেশি এক্সপেক্ট করি, কারণ অনেকে অনেক কিছু দ্বারা ঠকে যাচ্ছেন, কিন্তু আপনাদের অনেকের কাছে জানা নেই যে আমার সমাধান কোথায়, আমি কিভাবে এটা ডিটেলস পাবো। সব সমাধান আছে। এখন আইন এমন করা হয়েছে, বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা আমাদের স্টেট গভর্নমেন্ট, আমরা একজন ডাইনামিক মিনিস্টার পেয়েছি, ইয়াং অ্যান্ড ভেরি ডাইনামিক মিনিস্টার, যিনি আমাদের প্রত্যেকটা কাজে সেন্ট্রাল গভর্নমেন্টের এবং এই অ্যাক্টে বলা আছে যে সমস্ত জিনিসগুলো, যে আমাদের কি কি টেকনোলজি অ্যাডাপ্ট করতে হবে, সব ব্যাপারে গভর্নমেন্ট এগিয়ে আসছে। এখন 2019 অ্যাক্টে বা বিভিন্ন সময় সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে যে একজন ক্রেতা, তাকে কনজিউমার কোর্টে আসতে হবে না, উনি নিজের ঘরে বসে নিজের মোবাইল থেকে কমপ্লেইন্ট ফাইল করতে পারবে। এটাকে বলে ফাইলিং। কমপ্লেইন করতে পারে এবং উনি ঘরে বসে ডিস্ট্রিক্ট ক্রেতা আদালতে ওনার কমপ্লেইনটা উনি নিজে বলতে পারেন। প্রেসিডেন্ট বা মেম্বার্স, ডিস্ট্রিক্ট কমিশনে একজন প্রেসিডেন্ট থাকে, দুজন মেম্বার থাকে। স্টেট কমিশনারও দুজন মেম্বার থাকে, একজন প্রেসিডেন্ট থাকে। এরা আপনাদের কথা শুনবে, কমপ্লেন শুনবে, এবং আপনি সাক্ষী দিতে চাইলে সাক্ষীও দিতে পারেন থ্রু অনলাইন ভার্চুয়াল হিয়ারিং। আমাদের রাজ্য ডিস্ট্রিক্ট কমিশন অফিসে কোর্টরুম এবং আমাদের স্টেট কমিশন কোর্টরুম টোটাল ডিজিটাইজড। ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে যে কোনো লোক কমপ্লেন ফাইল করতে পারে, এবং আমরা এটা শুনবো, আমরা শুনে জাজমেন্ট দেবো। আপনাকে একদিনের জন্য কোর্টে আসতে হবে না। এটাকে বলে ভার্চুয়াল হিয়ারিং। আমরা হাইকোর্টও সিমিলার সিস্টেম আমরা অ্যাডাপ্ট করেছি, যেখান থেকে অনেক কেস এভাবে হচ্ছে, যেমন অনেক ডিসলিউশন অফ ম্যারেজ, ডাইভোর্স কেসও আমেরিকা বসে আমরা আগরতলায় আর্গু করছে, হাজব্যান্ড ওয়াইফের সাথে রিকনসিলিয়েশন করছি, আমরা শেষ করে দিচ্ছি। সিমিলার ক্রেতা ভোক্তা আদালতও হচ্ছে। ত্রিপুরা রাজ্যে যেখান থেকে খুশি সেখান থেকে আপনি কেস ফাইল করতে পারবেন। তার জন্য একজন ধর্মনগরের লোক আগরতলায় আসতে হবে না, সাবরুমের লোক উদয়পুর আসতে হবে না বা আগরতলা আসতে হবে না, সাবরুমের লোক উদয়পুর ডিস্ট্রিক্ট কমিশনের অর্ডারের এগেনস্টে ডাইরেক্ট ঘরে সাবরুমে বসে এপিল ফাইল করতে পারবে স্টেট কমিশনে। এটা হচ্ছে অ্যাপিলেট ফোরাম। আমাদের রাজ্যে 8টা ডিস্ট্রিক্ট আছে, 8টা জেলা। 8টা জেলার মধ্যে আমরা এখন 4টে জেলা ক্রেতা ভোক্তা আদালত ফাংশন চলছে। আরও 3টা ক্রেতা ভোক্তা আদালত চালু ফাংশনিং করার জন্য প্রপোজাল আছে গভর্নমেন্টের কাছে। মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, আমি রিকোয়েস্ট করব উনি একটু দেখবেন যাতে এটা ত্বরান্বিত এক্সপেডাইট করা যায়। তাহলে আমি কয়েকদিন আগে ধর্মনগর গেছিলাম কোর্ট ইন্সপেকশন, তখন ওইখানকার বাড়ি গেছি, পার্লাইব্রেরিতে
ওইখানকার লয়ার এবং কয়েকজন যারা ক্রেতা ভোক্তা আন্দোলনের সাথে জড়িত সোশ্যাল ওয়ার্কার, ওনারা এসে আমার সাথে দেখা করেছে, দেখা করে ডিমান্ড করেছে যে আমাদের ধর্মনগরে অনেক পেজ আছে, কিন্তু আমাদের সেই কৈলাসহরে যেতে হচ্ছে। তো অনেকে কৈলাসহরে যেতে ইচ্ছুক না, এতে অনেকে অনেক অসুবিধা ফিল করছেন। কাজে আমরা চাই আমাদের ধর্মনগরে, এটা একটা ত্রিপুরা রাজ্যের একটা বাণিজ্যিক সাবডিভিশন আমরা বলতে পারি, কমার্শিয়ালি ভেরি ইম্পর্টেন্ট প্লেস ইন দ্য স্টেট অফ ত্রিপুরা। তো আমি ওনাদেরকে বলেছি, ঠিক আছে, আমরা হাইকোর্ট থেকে আমরা সেট আপ করতে পারি না, এটা গভর্নমেন্ট, ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দি গভর্নমেন্ট টু সেট আপ এনি ডিস্ট্রিক্ট কমিশন অ্যাট এনি ডিস্ট্রিক্ট। তো আমি আজকে আমার কাছে একটা সুযোগ এসেছে মন্ত্রী মহোদয়ের সামনে বলার এবং একটা আর্জি জানানো যে উনি ব্যাপারটা সহানুভূতির সাথে যাতে দেখে, এতে জনগণ, আমাদের রাজ্যের জনগণ প্রভূতভাবে উপকৃত হবে। কিছু কিছু আপনারা অনেকে আছেন এটার ব্যাপারে অর্থনীতির দিক থেকে, সমস্ত দিক থেকে, কিন্তু হিউম্যান রিসোর্স হচ্ছে এমন একটা রিসোর্স যেটা কখনো যদি নষ্ট হয়ে যায় তবে দেশের অগ্রগতি, রাজ্যের অগ্রগতি সেখানে তলানিতে চলে যাবে। তো আমাদের যারা হিউম্যান রিসোর্স, আগামী দিনে আমাদের যারা রাজ্যের চালিকা শক্তি, তাদের কাছে আমার আহ্বান থাকবে, আমাদের এই কর্মসূচি সম্পর্কে আপনারা ওয়াকিবহাল হবেন এবং যে নাম্বারগুলো, টোল ফ্রি নাম্বারগুলো রয়েছে, এসডিএম অফিসে গিয়ে করতে পারেন, ডিস্ট্রিক্টে করতে পারেন, স্টেট কমিশনে করতে পারেন, আপনাদের চয়েস সেটা আপনাদের রয়েছে, সেই সম্পর্কে আপনারা ওয়াকিবহাল হয়ে আগামী দিনে সেটা করবেন। তবে যারা অসাধু ব্যবসায়ী, সেই অসাধু ব্যবসায়ীরাও সজাগ থাকবে, কারণ অসাধু ব্যবসায়ীরা ব্যবসা করার সুযোগ পায়, ইন্সপিরেশন পায়, আমাদের সচেতনতার অভাব রয়েছে। তার জন্য যেদিন আমরা সচেতন হব সেদিন কিন্তু অসাধু ব্যবসায়ীরাও তাদের এই অসাধু কার্যকলাপ থেকে দূরে সরে আসবে, তবেই আমাদের সমাজ সুন্দর হবে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আজকে মঞ্চে উপস্থিত হয়েছেন এবং বিশেষ করে